নিস্তব্ধ রাতে পিয়ানোর শব্দ মায়ামহলের পাথরের দেওয়ালে ধাক্কা খেয়ে এক ভৌতিক আবহ তৈরি করছিল। অনির্বাণ সিঁড়ির ধাপে পা রাখল সাবধানে। তার জুতোর শোল নরম রাবারের, তাই শব্দ হবার সম্ভাবনা নেই। ডান হাতে পিস্তলটা ধরা, বাঁ হাতে টর্চটা নেভানো। অন্ধকারে তার চোখ সয়ে গেছে। সুরটা এখন স্পষ্ট, বিথোফেনের মুনলাইট সোনাটা, কিন্তু সুরটা ঠিক নেই। পিয়ানোবাদক সুরটাকে বিকৃত করে বাজাচ্ছে। রিদিমটা ভাঙা ভাঙা, আর নোটগুলো বাজানো হচ্ছে উল্টো দিক থেকে। এই সুর করুণ নয়, বরং এক আদিম আক্রোশ মেশানো। নিচতলার বলরুমের দরজাটা সামান্য ফাঁক করা, সেই ফাঁক দিয়ে এক ফালি ম্লান আলো বেরিয়ে আসছে। অনির্বাণ দেওয়াল ঘেঁষে দরজার কাছে পৌঁছল। তার হৃদস্পন্দন দ্রুত হয়েছে, কিন্তু হাত স্থির। সে জানে দরজার ওপাশে যেই থাকুক, সে মানুষ হোক বা অশরীরী, তাকে আজ ধরা দিতেই হবে। অনির্বাণ আচমকা লাথি মেরে দরজাটা পুরো খুলে দিল। ডোন্ট মুভ, পুলিশ! একই সঙ্গে জ্বলে উঠল তার হাতের টর্চ। পিয়ানোর শব্দ মুহূর্তের মধ্যে থেমে গেল। বলরুমটা বিশাল, ঝাড় লণ্ঠনগুলো নেভানো। শুধু কোণে রাখা একটা মোমবাতি জ্বলছে পিয়ানোর ওপর। টর্চের আলো সোজা গিয়ে পড়ল গ্র্যান্ড পিয়ানোর ওপর। কালো রঙের বিশাল পিয়ানোটা চকচক করছে, কিন্তু পিয়ানোতে কেউ বসে নেই। টুলটা ফাঁকা। অনির্বাণ দ্রুত পজিশন নিয়ে ঘরের চারপাশটা দেখে নিল। আসবাবপত্রগুলো সাদা চাদরে ঢাকা, যেন এক একটা মৃতদেহ বসে আছে। বিশাল সব পর্দা দুলছে জানলায়, যদিও জানলা বন্ধ। আমি জানি তুমি এখানেই আছো, লুকিয়ে লাভ নেই। অনির্বাণের গলা গম গম করে উঠল। সে পিয়ানোর দিকে এগিয়ে গেল। মোমবাতিটা জ্বলছে, তার মানে একটু আগেও কেউ এখানে ছিল। সে পিয়ানোর কিবোর্ডে হাত রাখল। সাদা রিডগুলোর ওপর ধুলোর আস্তরণ নেই। কেউ একজন এগুলো নিয়মিত পরিষ্কার করে। আর সবচেয়ে বড় কথা, রিডগুলো এখনো সামান্য উষ্ণ। মানুষের শরীরের উত্তাপ লেগে আছে। হঠাৎ অনির্বাণের ষষ্ঠ ইন্দ্রিয় বিপদ সংকেত দিল। মাথার ওপর কিছু একটা নড়ে উঠল। সে ঝট করে ওপরের দিকে তাকালো এবং সরে গেল। বিশাল একটা ঝাড় লণ্ঠন বিকট শব্দে আছড়ে পড়ল ঠিক সেই জায়গায় যেখানে অনির্বাণ 1 সেকেন্ড আগেও দাঁড়িয়েছিল। কাঁচ ভাঙার শব্দে কান ঝালাপালা হয়ে গেল। ধুলোয় ভরে গেল ঘর। এটা দুর্ঘটনা নয়, কেউ ইচ্ছে করে ঝাড় লণ্ঠনের দড়ি কেটে দিয়েছে। ওকে বেরো না, ওকে দরকার। অন্ধকারের মধ্যে একটা কর্কশ গলার স্বর শোনা গেল। অনির্বাণ ধুলোর আড়াল থেকে দেখল বলরুমের পেছনের দিকের একটা পর্দার আড়াল থেকে একটা ছায়া মূর্তি ছুটে পালাচ্ছে। দাঁড়াও!
অনির্বাণ গুলি চালালো। গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে দেওয়ালে লাগলো। মূর্তিটা ততক্ষণে একটা ছোট দরজা দিয়ে ভেতরে ঢুকে গেছে। ওটা কিচেন বা প্যান্ট্রির দিকে যাওয়ার রাস্তা। অনির্বাণ দৌড়াতে শুরু করলো। ভাঙা কাঁচের ওপর দিয়ে বুট জুতো মর্মর শব্দ তুলে এগোলো। ছোট দরজাটা দিয়ে ঢুকতেই সে দেখল একটা সরু করিডোর। করিডোরের শেষে আরেকটা দরজা দুলছে। খুনি এই বাড়িতেই থাকে, সে এই বাড়ির প্রতিটি কোণা চেনে। করিডোর ধরে ছুটতে ছুটতে অনির্বাণের নাকে আবার এলো সেই গন্ধটা, পচা মাংস আর রজনীগন্ধা। কিন্তু এবার গন্ধটা এত তীব্র যে অনির্বাণের মাথা ঝিমঝিম করে উঠল। দেওয়ালগুলো যেন দুলছে, করিডোরের শেষ প্রান্তটা যেন ক্রমশ দূরে সরে যাচ্ছে। অনির্বাণ বুঝতে পারল এটা হ্যালুসিনেশন শুরু হচ্ছে। সেই ডাটুরা বা ধুতুরার বিষ বাতাসে মিশিয়ে দেওয়া হয়েছে। সে দ্রুত পকেট থেকে রুমাল বের করে নাকে বাঁধল। মন শক্ত করো অনির্বাণ, যা দেখছো সব মিথ্যে। সে বিড়বিড় করল। হঠাৎ তার মনে হলো করিডোরের দেওয়াল থেকে অসংখ্য কালো হাত বেরিয়ে আসছে তাকে ধরার জন্য। সে চোখ বন্ধ করে এক দৌড়ে পার হয়ে গেল জায়গাটা। রান্নাঘরে এসে সে থমকে দাঁড়ালো। বিশাল পুরনো আমলের রান্নাঘর। সেখানে কেউ নেই, শুধু একটা বড় মাটির উনুন জ্বলছে। উনুনের ওপর একটা হাঁড়ি বসানো, আর সেই হাঁড়ি থেকেই বেরোচ্ছে ভুরভুরে সাদা ধোঁয়া। গন্ধটা ওখান থেকেই আসছে। অনির্বাণ উনুনের কাছে গেল। হাঁড়ির ভেতর ফুটছে কিছু শেকড় বাকড় আর মরা জানোয়ারের নাড়িভুড়ি। তার পাশেই পড়ে আছে একগুচ্ছ শুকনো রজনীগন্ধা ফুল। কেমিস্ট্রি ল্যাব? তাহলে ভূতের রান্নাঘরে এখানেই? অনির্বাণ হাসল। সে উনুনটা নেভানোর জন্য জল খুঁজতে যাবে, এমন সময় তার পায়ের কাছে কিছু একটা ঠেকল। মেঝের উপর কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে কেউ। হরিপদ। অনির্বাণ নিচু হয়ে বৃদ্ধকে পরীক্ষা করল। হরিপদের চোখ খোলা, কিন্তু মনি উল্টে আছে। সে বিড়বিড় করে মন্ত্রের মতো কিছু আউড়ে চলেছে। ওরা আসবে, রক্ত নেবে, নীলমণি চাই, নীলমণি। তার হাতে একটা পুরনো তামার চাবি। চাবিটা খুব অদ্ভুত আকৃতির, সাপের ফনার মতো দেখতে। অনির্বাণ চাবিটা হরিপদর হাত থেকে নিতে গেল। হরিপদ ঝট করে তার হাত চেপে ধরল। সেই বৃদ্ধের গায়ে এখন অস্বাভাবিক শক্তি। না বাবু, ওটা খুলবেন না, ওটা খুললে সর্বনাশ হবে। হরিপদর গলায় তখন আর্তনাদ। কোনটা খুলবো না হরিপদ বাবু? লাইব্রেরির সেই গুপ্ত দরজা? হরিপদর চোখ দিয়ে জল পড়ছে। দোহাই বাবু, সুমিত বাবাকে নিয়ে পালিয়ে যান। ডাক্তারবাবু ভালো লোক নন, উনি সব জানেন, উনি তান্ত্রিকের বংশধর। ডক্টর সান্যাল? মানে? অনির্বাণ চমকে উঠল। কিছুক্ষণ আগে যে ডাক্তার সুমিতকে দেখে গেল, সে তান্ত্রিকের বংশধর। ডাক্তার সান্যালের আসল নাম সোমনাথ ভৈরব। উনি ওই অভিশপ্ত তান্ত্রিকের নাতি। উনি নীলমণির খোঁজে ফিরে এসেছেন। উনি সুমিত বাবাকে পাগল করে দিচ্ছেন। অনির্বাণ চাবিটা নিজের পকেটে ঢোকাল। হরিপদবাবু, আপনি এখানেই থাকুন, নড়বেন না। সে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। এখন অনেক কিছু পরিষ্কার। ডাক্তার সান্যাল সুমিতকে ওষুধ দিচ্ছিল না, বিষ দিচ্ছিল। আর এই হ্যালুসিনেশন গ্যাস তৈরি করে সুমিতকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল, যাতে সুমিত নীলমণির ঠিকানা বলে দেয়। কিন্তু নীলমণি জিনিসটা কি? হিরে, সোনা, নাকি অন্য কিছু? অনির্বাণের মনে পড়ল ডায়েরির কথা। সুমিত লিখেছিল পাহারাদার। সে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠল। প্রথমে সুমিতকে নিরাপদ জায়গায় সরাতে হবে, তারপর এই চাবি দিয়ে লাইব্রেরির সেই গুপ্ত দরজা খুলতে হবে। দোতলার করিডোর এখন নিঝুম। সুমিতের ঘরের দরজাটা বন্ধ। অনির্বাণ যেমন রেখে গিয়েছিল তেমনই আছে। সুমিত, আমি অনির্বাণ। সে কড়া নাড়ল। কোনো সাড়া নেই। অনির্বাণ পকেট থেকে চাবি বের করে তালা খুলল। সে বাইরে থেকে তালা দিয়ে গিয়েছিল। দরজা খুলে ভেতরে ঢুকতেই অনির্বাণের পায়ের রক্ত হিম হয়ে গেল। বিছানা ফাঁকা, সুমিত নেই। বালিশের ওপর পড়ে আছে শুধু কয়েক ফোঁটা তাজা রক্ত, আর জানলাটা হাট করে খোলা।
জানলার শিকায় একটা কাপড় আটকে আছে, সুমিতের শার্টের টুকরো। বাইরে তখনও ঝড়ো হাওয়া বইছে। অনির্বাণ জানলা দিয়ে নিচে তাকালো। 3 তলার কার্নিশ বেয়ে কেউ কি নামতে পারে, তাও আবার একজন অসুস্থ মানুষ? অসম্ভব। ডক্টর সান্যাল! অনির্বাণ দাঁতে দাঁত চাপল। সে যখন নিচে ছিল, ডাক্তার নিশ্চয়ই কোনো গোপন রাস্তা দিয়ে সে সুমিতকে নিয়ে গেছে, কিন্তু কোথায়? ঠিক তখনই অনির্বাণের পকেটে থাকা সাপের ফনার মতো চাবিটা যেন কেঁপে উঠল। অথবা এটা তার মনের ভুল, কিন্তু অনির্বাণ বুঝতে পারল এই চাবিটা কোনো সাধারণ চাবি নয়, এটা ম্যাপ। সে আবার লাইব্রেরিতে ছুটল। সেই বুকশেলফ, সেই গোপন সুড়ঙ্গ। বুকশেলফের গোপন মেকানিজমে চাবিটা ঢোকাতেই একটা ক্লিক শব্দ হলো। বুকশেলফটা মসৃণভাবে সরে গেল। সামনে সেই অন্ধকার সিঁড়ি, নরকের দরজা। কিন্তু এবার আর কোনো ভয় নেই। অনির্বাণের চোখে এখন শিকারীর দৃষ্টি। সে টর্চটা জ্বালালো। সিঁড়ির ধাপে এবার আর কাদার ছাপ নেই, আছে রক্তের ফোঁটা, সুমিতের রক্ত। ওরা সুমিতকে টেনে নিচে নামিয়েছে। অনির্বাণ সিঁড়ি দিয়ে নামতে শুরু করল। বাতাস ক্রমশ ভারী হচ্ছে। মাটির নিচে যত নামছে তাপমাত্রা তত কমছে। সুড়ঙ্গটা গিয়ে শেষ হয়েছে একটা বিশাল পাথরের গুহায়। অনির্বাণ দেওয়ালের আড়ালে লুকালো। গুহার মাঝখানে একটা যজ্ঞকুণ্ড জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। আর সেই আগুনের সামনে একটা বেদির ওপর শুইয়ে রাখা হয়েছে সুমিতকে। সুমিতের হাত পা বাঁধা। বেদির চারপাশে 3 জন লোক দাঁড়িয়ে, তাদের মুখে সেই খুলির মুখোশ। আর তাদের সামনে দাঁড়িয়ে একজন লম্বা লোক, তার মুখে কোনো মুখোশ নেই। ডাক্তার সান্যাল। তার হাতে একটা চকচকে খড়গ। আজ অমাবস্যা, শেষ বংশধরকে বলি দিলেই নীলমণির দরজা খুলবে। হে কাল ভৈরব, তোমার তৃষ্ণা মেটাও। গুহায় সান্যালের গলা গম গম করে উঠল। সান্যাল খড়গটা উপরে তুলল। অনির্বাণ জানে এখান থেকে দৌড়ে গিয়ে সুমিতকে পাঠাতে অন্তত 10 সেকেন্ড লাগবে। ততক্ষণে খড়গ নেমে আসবে। তার হাতে পিস্তল, দূরত্ব প্রায় 50 ফুট। আলো আধারি, একবার মিস করলে সব শেষ। অনির্বাণ গভীর শ্বাস নিল। লক্ষ্য স্থির করল সান্যালের ডান হাত। কালভৈরব রক্ত চায়? বেশ, তোর রক্ত দিয়েই শুরু হোক। পরবর্তী অংশে দেখবেন অনির্বাণের গুলি কি ঠিক জায়গায় লাগবে, গুহার ভেতরে নীলমণির আসল রহস্য কি, অনির্বাণ কি একা 3 জনের সাথে পারবে, নাকি তার জন্য অপেক্ষা করছে আরও বড় কোনো চমক।